অধ্যয়নের চতুর্থ অধ্যায়ে যে তোমাদের ভূমিরূপ চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমি আগের পার্টে কিছু ছোট কোয়েশ্চেন তোমাদের দিয়েছি। এই পার্টে আমি 2 মার্কসের কিছু কোয়েশ্চেন আমি দিচ্ছি, সেটা তোমরা খাতায় লিখে নিও। এগুলো কিন্তু 2 মার্কসের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসে। আবার এই পার্টে আমি পুরোটা দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পরের পার্টে তোমাদের আবার 2 মার্কসের কিছু কোয়েশ্চেন দেব। দেখো, প্রথমে আছে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে। এটা আমি তোমাদের একটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, ওখান থেকে হচ্ছে ওই ভিডিওটা আগে দেখে নেবে। অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? যে ইংরাজি এন্ডোজেনেটিক শব্দের উৎপত্তি দুটি গ্রিক শব্দ। এন্ডো যার অর্থ হলো অন্তর্ভাগ ও জেনেসিস যার অর্থ হলো উৎপত্তি থেকে, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ হলো অন্তর্জাত, পৃথিবীর অভ্যন্তরভাগে উৎপন্ন ধীর আকস্মিক শক্তি যে প্রক্রিয়ায় উলম্ব বা অনুভূমিকভাবে বা স্থানীয়ভাবে আঞ্চলিকভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। এইভাবে যদি তোমরা লেখো পুরো কিন্তু ফুল মার্কস কিন্তু পাবে। নেক্সট, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? ইংরাজি এক্সোজেনেটিক শব্দের উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে, যেখানে এক্সো অর্থাৎ বহির্ভাগ এবং জেনেসিসের অর্থ হলো উৎপত্তি, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ হলো বহির্জাত, দুটো মিলে। ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তিসমূহ দীর্ঘকাল ধরে যে প্রক্রিয়ায় শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। নেক্সট হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। গ্রিক শব্দে অ্যাস্থেনোস্ফিয়ার শব্দের অর্থ হলো দুর্বল। দেখো, যখন আমরা পাত সম্পর্কে পড়েছি সেখানে আমরা দেখেছি যে পাতগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের উপর কিন্তু ভাসমান অবস্থায় থাকে। এটা কিন্তু একটা লেয়ার, যেটা হচ্ছে মানে যে আমরা যে ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে রয়েছি তার নিচে। গ্রিক শব্দ অ্যাস্থেনোস্ফিয়ার শব্দের অর্থ হলো দুর্বল, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরে অর্থাৎ ভূপৃষ্ঠের তলদেশে প্রায় 700 কিমি গভীরতায়। অর্থাৎ যে শক্ত ভূপৃষ্ঠের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি তার নিচে 700 কিমি গভীরতায় কিন্তু একটা স্তর রয়েছে, যে গভীরতা পর্যন্ত একটি সান্দ্র বা অর্ধতরল স্তর রয়েছে। এই স্তরকে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর বলে। অত্যাধিক চাপ ও তাপে স্তরের শিলা সান্দ্র অবস্থায় থাকে। ভূপৃষ্ঠে যে ছোট বড় নানা পাত রয়েছে সেই পাতগুলো এই স্তরে ভাসমান অবস্থায় রয়েছে। নেক্সট হচ্ছে দেখো, পাত কাকে বলে? অ্যাস্থেনোস্ফিয়ারে সান্দ্র ম্যাগমার ওপর ভাসমান ও চলনশীল ভূত্বকে শীতল কঠিন ভঙ্গুর খণ্ডগুলোকে পাত বলে। 1965 সালে বিজ্ঞানী উইলসন প্রথম পাত শব্দটি ব্যবহার করেন। পাতগুলি চলনশীল হওয়ায় কখনো পরস্পরের থেকে দূরে, কখনো পাশাপাশি অথবা কখনো মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। পৃথিবীতে 7টি বড় পাত রয়েছে, 8টি মাঝারি পাত ও 20টি ছোট পাতের সমন্বয়ে গঠিত। নেক্সট দেখো, পর্বত কাকে বলে? সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটারেরও বেশি উচ্চতা সম্পন্ন বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপ, যার ভূপ্রকৃতি বন্ধুর অর্থাৎ আপেক্ষিক উচ্চতা বেশি, ঢাল খাড়া, অসংখ্য শৃঙ্গ গিরিখাত বর্তমান, তাকেই পর্বত বলে, যেমন হিমালয়, আল্পস, রকি পর্বত। নেক্সট হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কাকে বলে? ভাঁজ বা ভঙ্গ থেকে ভঙ্গিল কথাটি এসেছে। গিরিজনী আলোড়নের প্রভাবে বা পাশাপাশি চাপের ফলে ভূপৃষ্ঠের পাললিক শিলাস্তরে ভাঁজ খেয়ে উপরে উঠে পর্বতের সৃষ্টি হলে তাকে ভঙ্গিল পর্বত বলে, যেমন ভারতের হিমালয়। এই ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, এগুলো 2 মার্কসের জন্য তোমাদের এখানে আমি লিখে দিয়েছি। উৎপত্তিগুলো তোমাদের আমি আলাদা ভিডিওতে আমি দেখাবো, চিত্রসহ আমি তোমাদের ব্যাখ্যা করে দেবো, তখন ভালো করে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে স্তূপ পর্বত। মহীভাবক আলোড়নের প্রভাবে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী বা পার্শ্বস্থ অংশ উঠে গিয়ে স্তূপের আকারে পর্বতরূপে অবস্থান করলে তাকে স্তূপ পর্বত বলে। উদাহরণ, ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ। তোমরা যদি এইভাবে লেখো তাহলে কিন্তু পুরো নাম্বারটা কিন্তু পাবে। দেখো, নেক্সট আছে আগ্নেয় পর্বত। ভূ আভ্যন্তরে অতি উত্তপ্ত পদার্থসমূহ প্রবল চাপে স্থিতিস্থাপক অবস্থায় থাকে। ভূ আলোড়নের প্রভাবে স্থিতিস্থাপকতা নষ্ট হলে উত্তপ্ত পদার্থসমূহ যেমন ম্যাগমা বা লাভা, ভস্ম, ছোট ছোট পাথর প্রভৃতি ভূপৃষ্ঠের দুর্বল স্থান বা ফাটলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। বারংবার এই সকল উৎক্ষিপ্ত পদার্থসমূহ ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে পর্বতের আকার ধারণ করলে তাকে আগ্নেয় পর্বত বলে। অগ্ন্যুৎপাতের মাধ্যমে লাভা সঞ্চয়ের ফলে এই পর্বত সৃষ্টি হয়, যেমন জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া, ভারতের ব্যারেন ও নারকোনাম, যেটা হচ্ছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। অর্থাৎ অগ্ন্যুৎপাতের সময় ভেতরে যেটা থাকে সেটাকে বলা হয় ম্যাগমা, সেটা ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় লাভা। এগুলো
কিন্তু তোমাদের যখন দেবে প্রত্যেকটা কিন্তু ছবি আঁকতে হবে। আমি ভিডিওর শেষে ছবিগুলো দিয়ে দেবো, তোমরা সেটাকে পজ করে বা স্ক্রিনশট দিয়ে ছবিগুলো কিন্তু আঁকবে। এক্ষেত্রে ভূমিরূপের ক্ষেত্রে যদি তোমরা ছবি না আঁকো সেক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার কিন্তু ভালো দেবে না। নেক্সট, মালভূমি সমুদ্র তল থেকে গড়ে 300 মিটারের অধিক উচ্চতাযুক্ত বহুদূর বিস্তৃত চারদিক খাড়া ঢালযুক্ত ভূমিরূপ, যার উপরিভাগ তরঙ্গায়িত বা ঢেউ খেলানো অর্থাৎ আপেক্ষিক উচ্চতা মধ্যম প্রকার, তাকে মালভূমি বলে। মালভূমি দেখতে অনেকটা টেবিলের মতো, তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টেবিল ল্যান্ড কাকে বলে। লাস্ট যেটা রয়েছে, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, যে এটার নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা ঘেরা, তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। গিরিজনী আলোড়নের প্রভাবে ভঙ্গিল পর্বতের উত্থানের সময় মহীখাতের মধ্যবর্তী অংশ উঁচু হয়ে এই প্রকার মালভূমির সৃষ্টি হয়। এই প্রকার মালভূমি খুবই উঁচু পাললিক শিলা দ্বারা গঠিত হয়, যেমন তুরস্কের পন্টিক ও টরাস পর্বতের মাঝে অবস্থিত অ্যানাতোলিয়া মালভূমি। এই চ্যাপ্টারের আমি যে বাকি যে কোশ্চেনগুলো 2 মার্কসের সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। এখন আমি যে তোমাদের টিকাগুলো দিলাম সেইগুলোর যে আঁকাগুলো রয়েছে সেগুলো দেখে নাও, তোমরা পজ করে বা স্ক্রিনশট দিয়ে কিন্তু এঁকে নিও। দেখো, এটা হলো স্তূপ পর্বতের আঁকা। এটা তোমরা পজ করে একটু এঁকে নিও, কারণ যখনই তোমাদের দেবে স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত কাকে বলে, যে তখন কিন্তু তোমরা এই চিত্রটা কিন্তু আঁকবে, ঠিক আছে? কারণ ভূমিরূপের ক্ষেত্রে চিত্র যদি না আঁকো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু দেবে না, ঠিক আছে? কারণ ভূমিরূপ মানে চিত্র আঁকতে হবে। নেক্সট হচ্ছে দেখো স্তূপ পর্বত, ঠিক আছে? স্তূপ পর্বতের ক্ষেত্রে কিন্তু দুটো পর্বতই কিন্তু তোমাদের আঁকতে হবে। স্তূপ পর্বতের এখানে দেখো যে যেই দিকটা হচ্ছে নিচে, স্তূপ পর্বতের ক্ষেত্রে আমরা কি জানি যে দুটো নিচের দিকে বসে যাচ্ছে আর একটা অংশ উপরের দিকে উঠে যাচ্ছে, যেটা উপরের দিকে উঠে যায় সেটা স্তূপ পর্বত, আর যেটা নিচের দিকে বসে যায় সেটা হয়ে যায় গ্রস্থ উপত্যকা। মানে কখনো মাঝের অংশ বসে যায় তো কখনো সাইডের অংশটা বসে যায়। এখানে দেখো আবার মাঝের অংশটা বসে গেছে, দুই সাইড কিন্তু আবার উঁচু হয়ে গেছে, ঠিক আছে? তোমরা এটা পজ করে এঁকে নিও। নেক্সট এটা দেখো আগ্নেয় পর্বত, জ্বালামুখ যেখান থেকে অগ্নুৎপাতটা বের হচ্ছে। এই যে দেখো লাভা প্রবাহিত হচ্ছে, গৌণ জ্বালামুখ মানে ওটা মুখ্য জ্বালামুখ মানে ওটা দিয়ে বেরোয়, আর তার সাইড থেকে বিস্ফোরণের ফলে আরও কয়েকটা জ্বালামুখের সৃষ্টি হয়, ওই জন্য ওগুলোর নাম গৌণ জ্বালামুখ। আচ্ছা, নেক্সট দেখো পর্বত বেষ্টিত মালভূমি, এটা দেখে নাও, চারিদিকে পর্বত আর এর মাঝখানে হচ্ছে মালভূমি, এটা হলো পর্বত বেষ্টিত মালভূমি। এগুলো তোমরা প্রত্যেকটা কিন্তু এঁকে নিও, যখনই সংজ্ঞা দেবে তখনই তার পাশে কিন্তু এগুলো এঁকে দেবে। তোমাদের পরের ভিডিওতে আমি আবার পরের কোয়েশ্চেনগুলো চিত্রসহ দিয়ে দেবো।